আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। করোনাকালীন এই সংকটময় মুহূর্তে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস করব, যার উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মারুফ শেখ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে আজকে আমরা রিভিশন ক্লাস 8 সম্পন্ন করব দ্বাদশ অধ্যায়ের উপরে, যে অধ্যায়ের বিষয়বস্তু হলো উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। আজকে আমরা রিভিশন ক্লাস 8 সম্পন্ন করব কত অধ্যায়ের উপরে? দ্বাদশ অধ্যায়ের উপরে, যে অধ্যায়ের বিষয়বস্তু হলো উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। তাহলে প্রত্যেক ক্লাসের মতো আজকের ক্লাসের শুরুতেই কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে জেনে নিই। চলো, আমাদের আজকে প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন কি আছে? বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। আমরা জানি যে বাহুভিত্তিক ত্রিভুজ হলো তিন প্রকার, একটা সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। সমবাহু হলো কি? যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান সেটা সমবাহু, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু পরস্পর সমান সেটা সমদ্বিবাহু, আর যে ত্রিভুজের কোনো বাহুই কারোটা সমান না, মানে তিনটা বাহুই পরস্পর অসমান, তাকে কি বলা হয়? বিষমবাহু ত্রিভুজ। এখানে সেই কথাটাই লেখা, দেখো, বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। খ নাম্বার আছে, একই শ্রেণীতে প্রাপ্ত টালি সংখ্যা ওই শ্রেণীর উপাত্ত সংখ্যা নির্দেশ করে। আমরা বারবার বলি যে এই ধরনের তথ্য থেকে কিন্তু আমরা একাধিক প্রশ্ন বের করে নিতে পারি। দেখো, একটি শ্রেণীতে প্রাপ্ত কি থেকে ওই শ্রেণীর উপাত্ত সংখ্যা নির্দেশ করা যায়? উত্তর কি হবে? টালি সংখ্যা। আবার একটি শ্রেণীতে প্রাপ্ত টালি সংখ্যা থেকে ওই শ্রেণীর কি পাওয়া যায়? উত্তর হবে উপাত্ত সংখ্যা। আমরা কিন্তু একটা তথ্য থেকে একাধিক প্রশ্ন বের করে নিতে পারি। গ নাম্বার আছে, দেখো, টালি চিহ্নে পঞ্চম সংখ্যাটিকে আড়াআড়ি ভাবে বসাতে হয়। আমরা প্রত্যেকটা ক্লাসেই দেখেছি যে পঞ্চম সংখ্যাটিকে কিভাবে বসাতে হয়। 1 থেকে 4 পর্যন্ত আমরা 1 2 3 4 দিই, আর পঞ্চম সংখ্যাটি এই যে এইভাবে আড়াআড়ি ভাবে দিয়ে একটা সেট কমপ্লিট করি, 5টা ট্যালি চিহ্নের একটা সেট। সবশেষে আছে ঘ নাম্বারে, দেখো, বাহুভেদের ত্রিভুজ কত প্রকার? বাহুভেদের ত্রিভুজ হলো 3 প্রকার। কি কি? একটা সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ। এবার তোমরা সবাই খাতা কলম বের করো এবং আমার সাথে আজকের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে ফেলি। চলো, আজকের প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হিসেবে কি দেয়া আছে? দেখো, 16 জন শ্রমিকের দৈনিক আয় টাকায় দেয়া আছে। কোন শ্রমিকের একদিনে আয় 500 টাকা, 450 টাকা, কারো 350 টাকা, এরকম 16 জন শ্রমিকের দৈনিক আয়টা টাকায় দেয়া আছে। এই যে উদ্দীপক, এই উদ্দীপকটুকুর আলোকে প্রশ্ন করা হয়েছে। দেখো, প্রদত্ত উপাত্ত সমূহের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য কত? পার্থক্য বের করো বা পার্থক্য কত। খ নাম্বার আছে, 16 জন শ্রমিকের দৈনিক মজুরির যোগফল কত, এবং সবশেষে আছে প্রদত্ত উপাত্ত সমূহকে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। তাহলে প্রথম দুইটা ক এবং খ নাম্বার প্রশ্ন খুবই সহজ, এগুলো সাধারণ যোগ, আমরা সবাই পারি। দেখো, ক নাম্বারের সমাধান কিভাবে করব? প্রদত্ত উপাত্ত সমূহের সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য। তাহলে সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত সেটা আমরা দেখি। দেখো, 500 দিয়ে শুরু, এখানে 500 চেয়ে বেশি কোন সংখ্যা আছে কি? দেখো তো, 500 চেয়ে বেশি কোন সংখ্যা নাই, তার মানে 500 সর্বোচ্চ। আর সর্বনিম্ন কত? দেখো তো, 450, 350, 135, এর থেকে ছোট আর নাই। তাহলে আমরা কি করব? সর্বোচ্চ মান কত আমাদের? 500 টাকা। সর্বনিম্ন মান কত পেলাম আমরা? 325 টাকা। তাহলে এই দুইটা আমরা কি করব? বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য কত, বিয়োগফল আমরা যেটা পাবো সেটাই। তাহলে আসলে আমরা বিয়োগ করে দেখি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য কত। তাহলে আমরা 2 এর ক নম্বর প্রশ্নের সমাধান করব। 2 এর ক আমরা লিখব এইভাবে যে প্রদত্ত উপাত্ত সমূহের সর্বোচ্চ মান, প্রদত্ত উপাত্ত সমূহের সর্বোচ্চ মান কত? 500, এবং সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান আমরা দেখলাম কত? 325 টাকা। তাহলে এদের পার্থক্য আমরা কিভাবে পাবো? যদি আমরা লিখি অতএব পার্থক্য, তাহলে আমাদেরকে কি
500 থেকে 325 বিয়োগ করে দিতে হবে। তাহলে যেটা থাকবে সেটা হলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য। তাহলে দেখো এই বিয়োগফলটা আমরা খাড়াখাড়ি ভাবে প্র্যাকটিস করে একটু রাফে, উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আমরা একটা 1 ধরে নিলাম। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত? 5। এই একটা এখন আমাদেরকে ফেরত দিতে হবে কোথায়? 2 এর কাছে। তাহলে 2 এর আগে কত? 3। আবার উপরে 0 নিচে 3 মানে ছোট সংখ্যা, উপরে আমরা একটা 1 ধরে নিলাম। তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত? 7। এই একটা এখন আমরা ফেরত দেব কোথায়? 3 এর কাছে। তাহলে 3 এর আগে কত? 4। 5 থেকে যদি আমরা 4 বাদ দিই কত পাবো? 1। তার মানে আমাদের বিয়োগফল কত পেলাম আমরা? 175 টাকা। এটাই আমাদের উত্তর, 175 টাকা। আশা করি তোমরা খাতা কলম বের করে অঙ্কগুলো আমার সাথে তুলে নিচ্ছ এবং বুঝতে পারছো। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেখো। 16 জন শ্রমিকের দৈনিক মজুরির যোগফল কত তা আমাদেরকে বের করতে হবে। তাহলে 16 জন শ্রমিকের দৈনিক মজুরির যোগফল, 16টা সংখ্যা যতগুলো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল তাদের প্রত্যেকটা যোগফল নির্ণয় করলে আমরা কি পেয়ে যাব? 16 জন শ্রমিকের দৈনিক মজুরির যোগফল। তাহলে আসো আমরা এই যোগফলটা করে 16 জন শ্রমিকের দৈনিক মজুরির কত মোট সেটা আমরা বের করি। 2 এর খ নাম্বার প্রশ্নের সমাধান। 2 এর খ আমরা লিখব যে 16 জন শ্রমিকের দৈনিক মজুরির যোগফল কত হবে? দেখো আমাদের উদ্দীপকে কি কি দেয়া ছিল? 500 দেয়া ছিল, 450, তারপরে 350, 400, তারপরে 350, তারপর 450, তারপরে 400, 450, 350, 500, তারপরে 450, 400, 325, 500, 325 যোগ কত? 400। এই সবগুলো সংখ্যাকে আমাদেরকে যোগ করতে হবে। সেটার জন্য কি করব? দেখো সবগুলোর এককের ঘরকে আমরা যোগ করি। চলো 0 আর 5 যোগ করলে কত হবে? 5। 0 5 আর 5 এ 10, 0 তার মানে 10, আবার 0 0 0 0 0 0 0 0 0 0, তার মানে আমরা কি পাবো? 10 এর 0 পাবো। হাতে আমাদের কত থাকলো? 1 1 আর 0 তে কত? 1 আর 2 এ 3 3 আর 0 তে 3 3 আর 2 এ 5 0 5 আর 5 এ 10 10 আর 5 এ কত? 15 15 আর 5 এ 20 0 আর 5 এ কত? 25 আর 5 এ 30 30 35 40 40 এর কত পাচ্ছি আমরা? 40 এর পাচ্ছি 0। হাতে কত থাকলো আমাদের? 4। এখন এই 4 দ্বারা প্রথম মানে শতকের ঘরটাকে যোগ করে দেব। তাহলে 4 আর 4 এ 8 আর 3 এ 11 আর 5 এ 16 আর 3 এ 19 আর 4 এ 23 আর 4 এ 27 32 35 39 43 47 50 54 57 61 আর 5 এ কত? 66। তাহলে আমরা কত পেলাম? 6600। এটাই হলো আমাদের 16 জন যে শ্রমিক ছিল সেই শ্রমিকের দৈনিক আয়ের যোগফল। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করি। বলা হচ্ছে প্রদত্ত উপাত্ত সমূহকে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে দেখো আমাদের কিন্তু কয়েকটা কমন দৈনিক মজুরি ছিল শ্রমিকদের। যেমন কিছু শ্রমিক 325 টাকা করে পেত, কেউ 350, 400, 450, 500 500 বেশিও কেউ পেত না, আবার 325 এর কমও কেউ পেত না, আবার 325 আর 350 এর মধ্যেও কেউ পেত না, অর্থাৎ 330 বা 35 এইরকম সংখ্যা আমরা আমাদের উদ্দীপকে পাইনি। আমরা গুনলে পাবো 325 কতজন শ্রমিক পেত? 2 জন। 350 পেত 3 জন। 400 পেত কত? 4 জন। 450 পেত 4 জন। 500 পেত কত? 3 জন। দেখো আমরা একটু চেক করে আসি যে আমাদের 500 কতজন শ্রমিক পাই। আমরা এখানে যদি চেক করি 500 কতজন শ্রমিক পাই? 1 জন, 2 জন, 3 জন। আর কেউ আছে? দেখো আমরা 500 কতজন শ্রমিকের জন্য লিখেছি? 500 লিখেছি 3 জন শ্রমিকের জন্য। ঠিক এইভাবে তুমি যদি 450, 400, 350, 325 এগুলো উদ্দীপকের ওই যে সংখ্যাগুলোর মধ্যে খুঁজতে হবে, গুনতে হবে যে এই 325 কতজন পেয়েছে,
350 কতজন পেয়েছে, এভাবে গুনে গুনে এই সংখ্যাটা লিখতে হবে। আর তারপরে আমাদের যেটা প্রধান কাজ, যে টালি চিহ্নের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। তো এটা তো আমরা জানি যে 2 কে প্রকাশ করার জন্য 2টা দাগ দিব, 3 কে প্রকাশ করার জন্য 3টা দাগ দিব, 4 এর জন্য 4টা। এখানে দেখো কোনো একটা সংখ্যাও নাই যে 5 বা 5 এর বেশি হয়েছে, যে কারণে আমাদের জানা শুধু খাড়াখাড়ি আমরা কয়েকটা 2টা বা 3টা বা 4টা দাগ দিয়েই টালি চিহ্নকে প্রকাশ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো তোমাদেরকে একটা ছকের মাধ্যমে পরীক্ষার খাতায় করে দেখাতে হবে। সেই ছকটা আমরা একটু শিখে নিয়ে আসো। আমরা 2 এর গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের ছকটা থাকবে খুব সহজ একটা ছক। দেখো, একটা কলামে থাকবে আমাদের মজুরি থাকবে। তোমরা এটা টাকায়, যে টাকা এককে দেয়া আছে সেটা লিখলেও লিখতে পারো, না লিখলেও লিখতে পারো। দ্বিতীয়টায় থাকবে আমাদের কি টালি চিহ্ন লিখতে পারো বা টালি সংখ্যা লিখতে পারো, তোমাদের বিষয়। আর সব শেষের ঘরে আমরা দেখো কি লিখতে পারি, 3টা কথা লিখতে পারি। আমরা ঘটন সংখ্যা লিখতে পারি, গণ সংখ্যা লিখতে পারি, অথবা আমাদের যে শ্রমিকের সংখ্যা দেয়া আছে সেই শ্রমিকের সংখ্যা লিখতে পারি। আমরা কি লিখলাম, শ্রমিক সংখ্যা লিখলাম। তাহলে 325 টাকা পায় কতজন, আমরা খুঁজে বের করেছি 2 জন। 350 টাকা পায় কয়জন, 3 জন। 400 টাকা পায় কয়জন, 4 জন। 450 টাকা পায় কয়জন, 4 জন। আর 500 টাকা পায় কয়জন, 3 জন। এখন এদেরকে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে কি ঠিক ভুল হয়েছে সেটা আমরা জানবো কিভাবে, আমাদের এইখানে মোটটা কাউন্ট করতে হবে। দেখো 3 আর 4 7, 7 আর 4 কত, 11, 11 আর 3 কত, 14 আর 2 16। তোমরা বলো তো আমাদের উদ্দীপকে মোট কতজন শ্রমিকের মজুরি দেওয়া ছিল, 16 জন। তাহলে আমরা এখানে সব গুণে কত পেলাম, 16। তার মানে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। এখন আমাদের যেটা কাজ সেটা হলো শ্রমিক সংখ্যাকে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা, যেটা সবচেয়ে সহজ কাজ। তাহলে দেখো 2 কে প্রকাশ করার জন্য 2টা দাগ, 3 কে প্রকাশ করার জন্য 3টা দাগ, 4 কে প্রকাশ করার জন্য 4টা, আবার 4। তাহলে কয়টা দাগ, 4টা। 3 কে প্রকাশ করার জন্য কয়টা, 3টা। এইরকম ছক আকারে তোমাকে এই টালি চিহ্নের মাধ্যমে 16 জন শ্রমিকের মজুরিটা প্রকাশ করে দেখাতে হবে। এবার আমরা আমাদের পরবর্তী সৃজনশীল অঙ্কে চলে যাব। দেখো, তার উদ্দীপক হিসেবে এক শ্রেণীর 29 জন শিক্ষার্থীর গত সপ্তাহে বিভিন্ন দিনে অনুপস্থিতির সংখ্যা নিচে দেওয়া আছে। শনিবারে কতজন, রবিবারে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এইভাবে পুরো সপ্তাহে কত, মানে কোন দিনে কতজন অনুপস্থিত ছিল সেটার একটা তালিকা দেওয়া হয়েছে। এখন এই যে উদ্দীপক, এটার আলোকে প্রশ্ন করা হয়েছে সপ্তাহের কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল আর কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রদত্ত সারণীতে টালি চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, স্তম্ভ লেখা অঙ্কন করে দেখাতে হবে। তাহলে আমরা আরেকবার দেখি যে সর্বোচ্চ কোন দিন। দেখো, বৃহস্পতিবারে 9 জন সর্বোচ্চ অনুপস্থিত, আর সবাই উপস্থিত, অর্থাৎ অনুপস্থিতির সংখ্যা তখন হবে কত, 0। তার মানে মঙ্গলবারে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল আর বৃহস্পতিবারে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তাহলে আমাদের ক নম্বরের সমাধানটা কি লিখবো, শুধু কথায় সুন্দর করে সাজিয়ে লিখে দিতে হবে যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল এবং মঙ্গলবার সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। আমাদের খ নম্বরে বলা হয়েছিল যে টালি চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। দেখো, এই 2টা ঘর কিন্তু আমাদের উদ্দীপকেই দেওয়া আছে। আমাদের কাজ কতটুকু, এই 6 কে টালি চিহ্নে, 4 দিয়ে 3, এভাবে এই সংখ্যাগুলোকে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা। এর থেকে সহজ আর অঙ্ক হয় বলো? 6 কে প্রকাশ করার জন্য 5 এর একটা সেট আর একটা সিঙ্গেল দাগ দিলাম, তাহলে 6। 4 কে প্রকাশ করার জন্য 1 2 3 4, 3 এর জন্য 1 2 3। দেখো, শূন্যের ঘর আমরা ফাঁকা রেখেছি, ওখানে কোনো টালি চিহ্ন আমরা ব্যবহার করিনি। 7 এর জন্য 5 এর একটা সেট 6 7, আর 9 এর জন্য দেখো 5 এর একটা সেট 6 7 8 9, শেষ অঙ্ক। জাস্ট এইরকম একটা ছক ব্যবহার করে তোমাকে অঙ্কটা খাতায় সুন্দর করে করে দেখাতে হবে। এটাই হলো আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের খ নাম্বারের উত্তর। এবার আমরা এই উদ্দীপকের আলোকে স্তম্ভ লেখা অঙ্কন করব। দেখো, ক নাম্বারে দেওয়া ছিল প্রদত্ত সারণী থেকে স্তম্ভ লেখা অঙ্কন করতে হবে। তাহলে আমরা স্তম্ভ লেখা অঙ্কন করা জানি। দেখো, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, মানে বারের নামগুলো আমরা কোন অক্ষে দিয়েছি, এক্স অক্ষ মানে অনুভূমিক বরাবর। আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দিয়েছি আমরা ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমাদের এই যে এক্স অক্ষ বরাবর কি, শনিবার, রবিবার, সোমবার, এইভাবে আমরা দেখো মঙ্গলবারটা ফাঁকা রেখেছি। কেন ফাঁকা রেখেছি, আমাদের মঙ্গলবারে
কোনো শিক্ষার্থী অনুপস্থিত ছিল না, তার মানে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। বুধবার অনুপস্থিত ছিল কয়জন? 7 জন। এই যে দেখো 7 পর্যন্ত নিয়েছি। বৃহস্পতিবারে কয়জন? 9 জন। আমরা 9 পর্যন্ত নিয়ে আমাদের একটা আয়তলেখ অঙ্কন করেছি। আমরা একটু আয়তলেখটা পরীক্ষার খাতায়, যেহেতু তোমাদেরকে গ্রাফ পেপার দেওয়া হবে না, তোমরা কিভাবে আঁকাবা সেই বিষয়টা একটু দেখে নাও। যে স্কেল ব্যবহার করতে হবে অবশ্যই তোমাদেরকে। 3-এর গ নম্বর প্রশ্ন সমাধান। আমরা এইরকম x অক্ষ বরাবর একটা দাগ দিব, y অক্ষ বরাবর একটা দাগ দিব খাতায়, এবং x অক্ষ বরাবর আমরা কি লিখব? বারের নাম। এখানে এক সাইডে লিখব কি? বারের নাম। আর এই পাশে আমরা এরকম ক, খ, গ 3টা বিন্দু দিয়ে দিতে পারি। আমরা এখানে শূন্য দেওয়া দরকার না, আমরা শূন্য মূল বিন্দু ব্যবহার করি। এটা আমরা দিই 1, এটা দিই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা গেল আমাদের কি? এই পাশে আমরা দেখাবো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা কি লিখব? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা। আর এই অক্ষ বরাবর আমরা কি নিচ্ছি? বারের নাম। তাহলে আমাদেরকে বারের নাম দিতে হবে। দেখো খটা আমরা একটু সাইডে লিখি। আমরা এখানে দিব শনিবার। শনিবার এখান থেকে এত দূর। তারপরে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। এখানে প্রত্যেকটা জায়গায় তোমাকে নাম লিখতে হবে। রবিবার, তারপরে সোমবার, মঙ্গলবার, বুধবার, আর এখানে কি? বৃহস্পতিবার। এবার তোমাকে হিসাব করতে হবে যে শনিবারে অনুপস্থিত ছিল কতজন শিক্ষার্থী। আমরা দেখতে পাচ্ছি ছক থেকে যে শনিবারে অনুপস্থিত ছিল কতজন? 6 জন। তাহলে আমাদের এই 6 এখান থেকে দাগটা টেনে নিতে হবে এবং শনিবার পুরোটাকে আমরা কি করে দেব? ব্লক করে দেব। দেখো শনিবারটা আমরা ব্লক করে দিলাম। তারপরে রবিবারে কতজন অনুপস্থিত ছিল? আমরা দেখতে পাচ্ছি 4 জন। তাহলে এই 4 এখান থেকে আমরা নিয়ে এই পর্যন্ত রবিবার এই যেটা ব্লক করে দিলাম রবিবারেরটা। তারপরে সোমবারে কতজন অনুপস্থিত ছিল? 3 জন। তাহলে এই যে 3-এর এখান থেকে নিয়ে দেখো আমরা সোমবার ব্লক করে দিলাম। এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের মঙ্গলবারে সকল শিক্ষার্থী উপস্থিত। তাহলে অনুপস্থিতির সংখ্যা 0। মঙ্গলবারের ঘরটা কি থাকবে? ফাঁকা। তাহলে তোমাকে আবার বুধবারে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল? 7 জন। তাহলে এই 7-এর এখান থেকে তোমার এই বুধবারটা ফিল আপ করতে হবে। দেখো মাঝখানে কিন্তু মঙ্গলবারটা গ্যাপ চলে গেল। আর সবশেষে বৃহস্পতিবারে দেখো সর্বোচ্চ অনুপস্থিত ছিল কতজন? 9 জন। তাহলে আমরা এই যে 9-এর এখান থেকে একটা এইরকম দাগ টেনে বৃহস্পতিবারটা ফিল আপ করে দিলাম। পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা এই জায়গাটা পেন্সিল দিয়ে এরকম ভরাট করে দেবা, পুরাটা ভরাট করে দেবা। এরকম দাগ না, একদম পুরাটা ব্ল্যাক করে দেবা পেন্সিল ঘষে। তাহলে গ্রাফটা দেখতে অনেক সুন্দর দেখাবে। হ্যাঁ, আর এই যে ফাঁকা জায়গাটা তখন অনেক স্পষ্ট বোঝা যাবে যে আমাদের মঙ্গলবারে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। এটা ছিল আজকে আমাদের গাণিতিক সমস্যার অংশে। এবার আমরা জ্যামিতি অংশে চলে যাব। আজকে আমরা আমাদের জ্যামিতি অংশে শিখব কি? চিত্র সহ বৃত্তের সংজ্ঞা ও 3টি বৈশিষ্ট্য। আমরা চলো বৃত্তের সংজ্ঞাটা বৃত্ত অঙ্কন করতে করতেই শিখবো যে বৃত্ত কাকে বলে। দেখো এই বৃত্ত আঁকানোর জন্য তোমাদের পেন্সিল কম্পাস এবং পেন্সিল ব্যবহার করতে হবে। তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস এবং পেন্সিল নিয়ে আমার সাথে বৃত্ত অঙ্কন করার জন্য প্রস্তুত হয়ে যাও। দেখো আমাদের এখানে পেন্সিল কম্পাস আছে একটা। আমরা সেই পেন্সিল কম্পাসটাতে পেন্সিলটা আটকে নিব। পেন্সিলটা আটকে নিলাম। এখন তোমার প্রশ্নে যদি নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসার্ধের কথা বলে, সেক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসার্ধ নিতে হবে। অন্যথায় তোমার ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিয়ে দেখো যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে আমরা আরেকটা বিন্দু অঙ্কন করলাম, করেছি না বিন্দু? কিন্তু বৃত্ত আঁকানোর জন্য তোমাকে এই বিন্দুটাকে চলমান হতে হবে। দেখো এই যে কেন্দ্র থেকে চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে কিন্তু একটা বিন্দু চলতে থাকলো। এর ফলে যে ক্ষেত্রটা সৃষ্টি হলো সেটাই হলো কি বৃত্ত। যদি তুমি এখানে নাম দাও এটা ম, যদি তুমি নাম দাও এটা ক, খ, গ, তাহলে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি?
কেন্দ্র বিশিষ্ট ক খ গ একটি কি বৃত্ত। এটাই হয়ে গেল কি আমাদের বৃত্ত। এখন এই বৃত্তের সংজ্ঞাটা আমরা একটু দেখব যে আমাদের চিত্রের সাথে মিলে কিনা। দেখো, একটি চলমান বিন্দু অপর একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে যদি ওই বিন্দুর চারপাশে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসে, তাহলে যে গোলাকার চিত্রের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? বৃত্ত। আমরা দেখলাম যে আমাদের একটা বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বিন্দু চারিদিকে ঘুরে আসলো, এসে একটা গোলাকার চিত্রের সৃষ্টি হলো না, একটা ক্ষেত্র সৃষ্টি হলো, এটাকে কি বলা হয়? বৃত্ত। এবার আমরা বৃত্তের তিনটা বৈশিষ্ট্য জানবো। দেখো, এর একটি কেন্দ্র থাকে, একটা মাত্র কেন্দ্র থাকে, আর কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ সকল বিন্দুর দূরত্ব কি একই। কেন্দ্র থেকে যে কোনো দিকে যে কোনো পরিধি পর্যন্ত দূরত্ব পরিমাপ করলে সেই দূরত্বটা কি পাবো? আমরা সেম পাবো, একই পরিমাণ পাবো। আর একটা বৃত্তের একাধিক জ্যা থাকতে পারে, যতগুলো জ্যা খুশি আমরা আঁকাতে পারবো। শুধু কেন্দ্র দিয়ে যখন সেই জ্যাটা যাবে তখন আমরা তাকে বলবো ব্যাস। তাছাড়া আমরা অনেকগুলো জ্যা একটা বৃত্তের অঙ্কন করতে পারি। এই ছিল আজকের আমাদের ক্লাস। আগামী দিন তোমাদের আজকের ক্লাসের উপরে রিভিশন টপটা সেট সম্পন্ন হবে এবং জ্যামিতি অংশ থেকে থাকবে বৃত্ত। সুতরাং বিষয়টি তোমরা বাসায় বেশি বেশি করে চর্চা করবে যাতে টপ টেস্টটা তোমরা ভালোভাবে দিতে পারো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময় যে সকল নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনে চলো, বারবার হাত স্যানিটাইজ করো, সর্বোপরি বাসায় অবস্থান করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।